আজকে আমরা 3 সখী মিলে শিবরাত্রি পালন করব। আর আমি কেন রাত 1:30টার সময় পুকুরে ডুব দিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। এটা ছিল শিব পুজোর আগের দিন। অনেকেই জানো মালসাই করে রান্না করে খেতে হয় শিব পুজোর আগের দিন, সূর্য অস্ত যাওয়ার আগে। সূর্য অস্ত যাওয়ার পরে তো আর কিছু খেতেই পারবো না, তাই একটুখানি ধরে নাও তাড়াহুড়ো করে আমি খেয়ে নিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করে সবাই মিলে বললো যে চল বাড়িতে বসে কি করবে, একটু আমরা দূরে কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা এসেছিলাম মসরন্দপুরে একটা ক্যাফেতে। তারপর এখানে এসে সবাই খেতে বসে গেছে, মানে যে যা খাবে সেগুলো অর্ডার করে নিয়েছিল। আর এদিকে দাদা একটা ফোন কিনেছিল, তো সেই ফোনটাই আর কি দেখা হচ্ছিল। থেকে তাড়াহুড়ো করে বিল মিটিয়ে চলে এসেছিলাম, কারণ রাত অনেক হয়ে গেছিল, আমরা লেট করে গেছিলাম আর লেটও হয়ে গেছিল আসতে। আর আমার কিছু ফল নেওয়ার ছিল, তো সেগুলোই আর কি নিচ্ছিলাম। তারপর এগুলো নিয়ে ঠিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। পরের দিন বিকেল হতেই আমি রিঙ্কিদের বাড়িতে চলে এসেছিলাম। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল এবার বাড়িতে শিব পুজো করার, কারণ আগের বছর আমার অনেক পরিমাণে ইচ্ছে ছিল শিব পুজো করার, কিন্তু কোনো একটা কারণে করতে পারি। তাই এবার আমি ঠিক করেছিলাম যে বাড়িতেই পুজো করব। কিন্তু লাস্ট মোমেন্টে এসে আমি কোনো ঠাকুরমশাইকে খুঁজেই পাইনি। পরে ঠিক করেছিলাম যে বাড়ির কাছেই পুজো দেবো, কিন্তু সেখানে শুনতে পারি যে ওখানে এক প্রহরের পুজো দেবে। তারপর ওটা শুনে মনটা একটু খারাপই হয়ে গেছিল। আমাদের প্ল্যানিং ছিল অবশ্য প্রথম থেকেই অন্য, মানে আমরা সব ফ্রেন্ডরা মিলে এক জায়গাতে পুজো করব। কি আর করা যাবে, সবাই তো আর এক জায়গায় হতে পারি না। রিঙ্কি আমাকে ফোন করলো। রিঙ্কি ফোন করে বললো যে আমার বাড়ির এখানে পুজো হচ্ছে, তুই এখানে চলে আয়। তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোর বাড়ির ওখানে কি চারপোরের পুজো হবে? বললো যে ঠিক আছে দাঁড়া, আমি জিজ্ঞেস করে দেখছি। ওখানে একটা দাদাকে ও ফোন করলো, ফোন করে জিজ্ঞেস করলো যে দাদা এখানে চারপোরের পুজো হবে কিনা। তো দাদাটা বললো যে তোরা যদি করিস তাহলে আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে দেখবো, ওনাকে রাজি করিয়ে নেবো। তারপরে কথাবার্তা বলে ফাইনাল হলো যে হ্যাঁ উনি চারপোরের পুজো করবে। তো সেই হিসাবে আমি চলে এসেছিলাম রিঙ্কিদের বাড়িতে। মেইন কথা হলো শিবরাত্রির দিন আমাদের ঠাকুরমশাই কিন্তু অনেক ডিমান্ড থাকে, কারণ তাদেরকে হাতে নাগালে পাওয়াই যায় না, অনেক কষ্ট করে তাদেরকে পেতে হয়। তো আমাদের সৌভাগ্য ছিল যে আমরা পেয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা কে কে প্রত্যেক বছর চারপোহরে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই জানিও। আর তোমরা অনেকেই বলেছিলে দিদি আমার নামটা নাও, এই পরের ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদের নাম নেব। আর এই দিকে দেখো, কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে এদিকে পুজো শুরু হয়ে গেছে। আমাদের রিঙ্কি আর শিল্পী কিন্তু দুজনেরই লো প্রেশার ছিল। দুজন যে এত ভালো করে পুজো করতে পারবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাবে, কিন্তু না, ওরা ঠিকই ছিল। তারপরে এদিকে ওরা এক প্রহরে পুজো করবে, তো ওদের পুজো করাটা হয়ে গেছিল। আর বাকি ছিলাম আমরা 3-4 জন মতো, আমাকে নিয়ে 3 জন ছিল। প্রথম প্রহরের পুজোটা করে চলে এসেছিলাম রিঙ্কির বাড়িতে। আবার এখানে এসে দেখলাম তিতলি, সুরদা সবাই চলে এসেছিল। একটু মনটা খারাপ ছিল, কারণ ও অনেক করে চেয়েছিল যে পুজোটা দিতে, কিন্তু ওর একটা প্রবলেমের জন্য শুধু দিতে পারেনি। সত্যি আমার খুব খারাপ লাগছিল। তুই মন খারাপ করিস না, এর পরের বছর তুই ঠিকই পুজো করতে পারবি। আর দেখতে দেখতে তৃতীয় প্রহরের সময় হয়ে গেছে, আর আমি ঠিক করেছিলাম তৃতীয় প্রহর আমি ঠাকুর বাড়িতে গিয়ে স্নান করব। 12:43 বাজে ও আবার স্নান করবে, 3বার স্নান করছে এই বাবা। আর আমরা সোয়েটার পরে যাচ্ছি আর ও স্নান করবে, ভাবো। তারপর ওখান থেকে দেরি না করে ঠাকুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তারপর এখানে এদিকে চলে এসেছি, কিন্তু ওরা দুটো পেছন দিক থেকে চিল্লিয়ে যাচ্ছে সমানে যে এত স্নান করলে ঠান্ডা লেগে যাবে। আর আমি ওদেরকে একটাই কথা বলেছিলাম যে বাবা যদি আমার সাথে থাকে তাহলে আমার কিছুই হবে না। হ্যাঁ, এইটুকু জানি যে শিব পুজোর অনেক নিয়ম কারণ থাকে। আমি হয়তো অনেক কিছুই জানি না, আমার হয়তো অনেক কিছুই অজানা আছে, কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু করছি, আমি মন থেকে আমার ভোলে বাবাকে ভালোবেসে করছি। আমি জানি আমার ভুল ত্রুটি যেটুকুই হোক না কেন, যাই হোক না কেন, বাবা আমাকে ক্ষমা করে দেবে। এখন হয়তো অনেকেই বলবে যে এত নিয়ম কারণ মানার কোনো দরকারই ছিল না, কারণ বাবা তো শুধু একটা বেলপাতাতেই সন্তুষ্ট। হ্যাঁ, এটা সত্যি যে আমার ভোলে বাবার শুধু একটা বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু ওই যে আমার মন চেয়েছে তাই আমি করেছি, আমার বাবার জন্য আমি ভালোবেসে করেছি। যাই হোক, এদিকে কিন্তু আমার তৃতীয় প্রহর শেষ হয়ে গেছে, আর এইদিকে দ্রুত প্রহরের জন্য সবকিছু রেডি করা হচ্ছিল, আর এদিকে কাট কাটা হচ্ছিল যজ্ঞের জন্য, আর দাওটাও ছিল খুবই খারাপ। যাই হোক, এদিকে আমি আর এই আন্টিটা মিলে 108টা বেলপাতা বেছে নিচ্ছিলাম এর জন্য। তারপর এদিকে আমাদের ঠাকুর মশাই সবকিছু রেডি করে নিয়েছিল, আর এখন আমাদের যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞ শেষ হতেই আমরা আরতির জন্য আবার রেডি হয়ে গেছি। আর এদিকে আমাদের পুজো কিন্তু প্রায় শেষের পথে, প্রায় হয়ে এসছে। এখন বাবার আরতি হচ্ছে। আরতি শেষ করে ঠাকুরমশাই আমাকে বলল সবার কাছে এই পঞ্চবদ্বীপটা নিয়ে যেতে। আমি সত্যি ভাবিনি এতটা ভালোভাবে আমি পুজোটা করতে পারবো কোনো বাধা বিঘ্ন ছাড়াই। যাই হোক, তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ ছিল বলেই সম্পূর্ণ হলো।